নমস্কার, জেলার খবর অন দ্য স্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরুতেই নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনাতে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর ২ নম্বর ব্লকের কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েতে অবস্থিত আদিবাসী অধ্যুষিত স্কুল। বর্তমানে সেখানে শিক্ষক সংকট, একজন মাত্র শিক্ষক রয়েছে এবং স্টুডেন্ট রয়েছে ১৮০ জন। স্টুডেন্ট রয়েছে ১৮০ জন বলেই জানা যাচ্ছে এবং এই যে ঘটনা দীর্ঘদিন ধরেই চলে আসছে, যার জেরে পড়ুয়াদের ভবিষ্যৎ ঠিক কি হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে। এ বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে প্রতিনিধি গোপাল। গোপাল, আদিবাসী অধ্যুষিত গ্রাম এবং সেখানে স্কুলের একমাত্র শিক্ষক আর স্টুডেন্ট ১৮০ জন, কিভাবে সম্ভব হচ্ছে পড়াশোনা? একজন শিক্ষক দিয়ে এতজন পড়ুয়াদের পড়াশোনা কিভাবে সম্ভব হচ্ছে? দেখো সুপর্ণা, তোমাকে বলে রাখি, আমরা জানি শিক্ষা দপ্তরের হাল খুবই বেহাল। ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার এই স্কুল রয়েছে। এই স্কুলের পাঁচপুকুর জ্যোতিষচন্দ্র আদিবাসী মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বলে নামটা রয়েছে, তাই MSK। এই স্কুল যখন তৈরি হয়েছিল তখন কিন্তু প্রায় ২০০-র উপরে ছাত্রছাত্রী ছিল, ৬ জন শিক্ষক ছিল। স্কুল ভালোই চলছিল। একদম যে এলাকায় এই যে স্কুলটি তৈরি হয়েছিল সেটি কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষের ভূমি দান করা, এবং সেইখানে স্কুলটি তৈরি হওয়ার পরে আদিবাসী সম্প্রদায়ের যে ৩০০টি পরিবার রয়েছে তারা সাধারণত মাছ কাঁকড়া ধরে জঙ্গলে গিয়ে জীবিকা নির্বাহ করত। কিন্তু স্কুলটা যেহেতু কাছাকাছি, তারা কিন্তু স্কুলের টানে বলতে পারো, এবং যেহেতু তাদের সম্প্রদায়ের মানুষ এই ঘর জায়গাটা দিয়েছিল, স্কুলটি গড়ে উঠেছিল। স্কুলের অ্যাকোমোডেশন অর্থাৎ স্কুলটা খুব সুন্দর পরিবেশের মধ্যে তৈরি, সেই দোতলা স্কুলে কিন্তু আস্তে আস্তে পড়াশোনা করতে থাকে এবং ওদের মেয়েরা স্নাতক পর্যন্ত হয়েছে বলে একটা খবর। কিন্তু সেই স্কুলের একই হাল, আজব কাণ্ড তুমি বলতে পারো। আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ইতিমধ্যে কিন্তু হুমকি দিয়েছেন বৃহত্তর আন্দোলনে যাবে। সামনে এপ্রিল মাস, একজন মাস্টারমশাই যিনি রয়েছেন তিনি কিন্তু রিটায়ার করবেন, তিনি এখন খুব একটা স্কুলে আসে না। তবে একজন যিনি সুরেন্দ্রনাথ আল্লাহ যিনি স্কুলে রয়েছেন, যিনি দায়িত্বে রয়েছেন, তার আজব কাণ্ড তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। এমন একটা ঘটনা, একটা হল ঘর, একবার রঙ্গমঞ্চ বলতে পারো, মাঝখানে নীল পর্দা দেওয়া রয়েছে। একদিকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী প্রায় ৪০ জন, অন্যদিকে নবম শ্রেণীর ছাত্রছাত্রী ২৫ জন, যারা দুদিকে মুখ, একদিকের মুখ হচ্ছে দক্ষিণ, একদিকের মুখ উত্তর। তিনি যখন পঞ্চম শ্রেণীর ক্লাস করতে তিনি বোর্ডে লিখিত দিয়ে তাদেরকে বলছে তোমরা এটা করো, আবার দৌড়ে চলে আসছে নবম শ্রেণীতে। এইভাবে কিন্তু দুটো ক্লাস একটি হল ঘরে দিনের পর দিন তিনি নিচের চিত্র কি করে সম্ভব? স্কুলের কাজ রয়েছে, স্কুলের বিভিন্ন সময়ে যেতে হয়। তবে এলাকার বেশ কিছু শুভনোদ্দায়ী ব্যক্তি বলতে পারো, বেকার যুবক যুবতীরা মাঝে মধ্যে তারা স্কুলের আসে শিক্ষার টানে ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য। এমন পরিস্থিতির মধ্যে পড়ে স্কুলটা কিন্তু বন্ধ হতে যাচ্ছে সুপর্ণা। কারণ একজন শিক্ষক চলে গেলে এই শিক্ষক আর স্কুল চালাতে পারবে বলে মনে করা হচ্ছে না। ইতিমধ্যে ভিডিও থেকে আরম্ভ করে আরো একটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, এই যে দীর্ঘদিন ধরে যে সমস্যা রয়েছে, একজন শিক্ষক দিয়ে চলছে স্কুল, সেক্ষেত্রে গ্রামের যে বাসিন্দারা বা স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা তারা কখনো জানাননি উচ্চ শিক্ষা দপ্তরে যেখানে যে স্কুলের এরকম বেহাল অবস্থা রয়েছে, যাতে নতুন করে শিক্ষক নিয়োগ করা হয়, সেই বিষয়ে কখনো কিছু জানায়নি? প্রত্যেকবারেই প্রচুর মানুষ প্রত্যেক জায়গায় অভিযোগ করেছে, দরখাস্ত পর্যন্ত করেছে, কোনো সুরা হয়নি। একটা কারণ তোমাকে একটু বলে রাখা প্রয়োজন রয়েছে, বলে রাখি, এটা কিন্তু কোনো শিক্ষা দপ্তরের স্কুল নয়, এটা MSK স্কুল। অর্থাৎ এই স্কুলের তত্ত্বাবধানে সাধারণত কিন্তু বিডিও থেকে পঞ্চায়েত সমিতি এরাই থাকে, এবং এই স্কুলটা এইভাবেই চলে। প্রত্যেক জায়গায় MSK রয়েছে, এবং MSK কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে সুবিধা, মিড ডে মিল থেকে আরম্ভ করে সবকিছু তারা পেয়ে থাকে। কিন্তু সেই স্কুলের হালটা প্রচন্ড খারাপ। তবে আরো একটা কথা মনে করিয়ে দিই তোমাকে, শুধু ১০৮ জন ছাত্রকে, ১৮০ জন ছাত্রছাত্রীকে যেখানে বলা হচ্ছে, এই স্কুলে কিন্তু আবার রয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াবার কথা। আশ্চর্য, দেখো, শিক্ষক নেই, 5 থেকে বা পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পড়বে, সেখানে কিন্তু নবম শ্রেণী মাধ্যমিকের ছাত্রছাত্রীরা পড়ে, অন্য স্কুলের থ্রু দিয়ে তারা পরীক্ষা দেয়। আবার এখানে ভোকেশনাল ক্লাসও পর্যন্ত হয়। আশ্চর্য ব্যাপার। এই স্কুলটা একটা অভিনবত্ব রয়েছে বলতে পারো, একদম গ্রামীণ অঞ্চলে স্কুল থাকায় স্কুলের টান রয়েছে। কিন্তু এই স্কুলের হাল কি হবে, এটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যে ছবি দেখাচ্ছি উত্তর চব্বিশ পরগনার ছবি, মথুরাপুরের একটি স্কুলের ছবি, আদিবাসী অধ্যুষিত স্কুল, এবং সেখানে ১৮০ জন পড়ুয়া রয়েছে, কিন্তু সেই পড়ুয়াদের পড়াশোনা করানোর জন্য বা দেখভাল করার জন্য শিক্ষক মাত্র একজন। আর দীর্ঘদিন ধরেই এই সমস্যা রয়েছে, আর যার জন্য সমস্যায় পড়েছেন পড়ুয়ারা এবং সমস্যায় পড়েছেন অভিভাবকরাও।
শিক্ষার মান অত্যন্ত উচ্চ, তবে বর্তমানে স্কুলে শুধু একজন শিক্ষক দিয়ে 180 জন ছাত্রছাত্রীর পাঠদান হয়। অভিভাবকরা সমস্যায় পড়েছেন এবং অভিভাবকদের অভিযোগ যে যদি একজন শিক্ষক দিয়ে এই স্কুল চলে সেক্ষেত্রে পড়ুয়াদের শিক্ষাগত মান অনেকটাই কিন্তু তলানিতে ঠেকতে পারে। কি করে এখানে কিভাবে পড়াশোনা হচ্ছে, মাস্টার কি করে পড়ায়? আমরা এখানে ক্লাস করি, দক্ষিণ দিকে স্যার আমাদের পড়ান, স্যার আমাদের কাজ দিয়ে ওইদিকে চলে যায়, ওইদিকে 9-এ দাদা দিদিরা আছে ওনাদেরকে ক্লাস করান, আবার আমাদের ক্লাসে এসে আবার আমাদের কাজ দেখে আবার ওনাদের ক্লাসে গিয়ে কাজ দেখে। এইভাবে কি তোদের পড়াশোনা ভালো হয়? হ্যাঁ, বর্তমান পরিস্থিতি খুব একটাই মাস্টারমশাই তো আছে, এবার স্কুলে মাস্টারমশাই না দিলে হবে কি? আমরা এই একটা মাস্টার আছে, মাস্টারমশাই দেখা চালাতে পারছে না, শুনেছি খবরটা নিই। তা আগামী দিন আমরা আন্দোলনের নামবো এরকম আমাদের সব আলোচনা চলছে, যাতে আগামী দিনে আন্দোলনের মধ্য দিয়ে মাস্টার হয় দিতে হবে না টোটালি বন্ধ। স্কুল তো চলছে না, একটা বছর কী করবে, সম্ভব নয়, মাস্টার দিতেই হবে। আমার আন্দোলন থেকে শুরু হলেই আস্তে আস্তে বোঝা যাবে পরবর্তীকালে। আর মূলত আমরা আদিবাসী, আর এই স্কুলটা প্রায় আমাদের আদিবাসী জায়গায় আছে, আমার দাদু দান করেছিল। আমরা চেয়েছিলাম এখানে ভালো পরিবেশে গড়ে উঠবে, সেই ব্যবস্থা আমার দাদু দিয়েছিলেন। এখন যেহেতু আমরা আদিবাসী সম্প্রদায়ের প্রায় 300 ঘর আছে এখানে, স্কুলটা বন্ধের পথে, আমরা বৃহৎ আন্দোলনের নাম 2 সাল থেকে চলছে, কিন্তু পরপর মাস্টারমশাই রিটায়ার্ড হয়ে যাচ্ছেন, কিন্তু নতুন কোনো নিয়োগ নেই। তাই আমি এখন একজন আছি এবং আমার আরেকজন সহকর্মী আছেন, কিন্তু তিনি আগামী এপ্রিল মাসে রিটায়ার্ড হয়ে যাবেন। তার ফলে আমি একজন, আমার স্কুলেতে 6টা ক্লাস চলে, একজনের পক্ষে ক্লাস সামাল দিতে গিয়ে একই রুমে 2টো করে ক্লাস নিতে হচ্ছে। হল ঘরে ক্লাসরুম আছে, কিন্তু শিক্ষকের অভাবে সেই ক্লাসগুলোর মধ্যে সেপারেটলি ক্লাস চালানো সম্ভব হচ্ছে না। কি করে সম্ভব হচ্ছে? আপনি কি করে 2টো ক্লাস নিচ্ছেন? একটা ক্লাসের ছাত্রছাত্রীদের একটু পড়িয়ে তাদের সেই বিষয়ে টাস্ক দিয়ে আবার অন্য ক্লাসে আমাকে যেতে হচ্ছে, তাদেরকে আবার বোর্ড ওয়ার্ক করিয়ে লিখিয়ে আবার অন্য ক্লাসে যেতে হচ্ছে। এইভাবে অল্টারনেটিভলি আমাকে এ ক্লাস থেকে ও ক্লাস, ও ক্লাস থেকে এ ক্লাসে এসে তাদেরকে পাঠদান করতে। বন্ধ কারখানা শ্রমিকদের আবাসন থেকে উদ্ধার 2 শ্রমিকের মৃতদেহ। ভিন রাজ্যের এই 2 শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় দুর্গাপুরে। এই বিষয় নিয়ে আমরা কথা বলে আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে প্রতিনিধি আকাশ। দেখো, বন্ধ কারখানার যে শ্রমিক আবাসন রয়েছে সেখান থেকে 2 শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে, ঠিক কি ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে? এখন সুপর্ণা, যেটা আমরা স্থানীয় সূত্র এবং পুলিশ সূত্র থেকে খবর পাচ্ছি যে 2জন শ্রমিক, একজন হচ্ছে ত্রিভুবন ঠাকুর এবং অপরজন হচ্ছে জ্ঞানী ভার্মা, এই 2 শ্রমিকের মৃতদেহ অর্থাৎ অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করলো কাঁকসা থানার পুলিশ। এবং যেমনটা আমরা খবর পাচ্ছি যে বন্ধ কারখানার যে শ্রমিক আবাসন রয়েছে সেই শ্রমিক আবাসনেই তারা থাকতো এবং তাদের গ্রাম, তারা ভিন রাজ্যের বাসিন্দা। এখানে তারা থেকে এই যে আবাসন, সেই আবাসনে থেকেই তারা এখানে এই কারখানায় কাজ করত এবং এই কারখানাটি বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছে এবং ওই কারখানার যারা অন্যান্য শ্রমিক রয়েছে তারা জানাচ্ছে। এবং আজকে যখন সকালে এই যে শ্রমিক 2জন ছিল, যে রুমের মধ্যে তারা ঘুমিয়েছিল রাতে, সেই রুমে যখন গিয়ে তাদেরকে ডাকাডাকি করা হয়, কোনো তাদের সাড়া না পেয়ে তখন দরজা ভাঙা হয় এবং দরজা ভেঙে 2জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অর্থাৎ এই খবর যখন সামনে আসে, কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং 2জনকেই উদ্ধার করে যখন দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়, সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে জানিয়ে দেয়। এবং এই গোটা ঘটনায় কিন্তু শ্রমিক মহলে, ওই কারখানার যে শ্রমিক মহল বা ওই যে শ্রমিক আবাসন এলাকা, সেই এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে সেটা কিন্তু ময়নাতদন্তের পরেই জানা যাবে। তবে স্থানীয়রা প্রাথমিকভাবে যেটা মনে করছে যে যেহেতু শীতকাল, তাই ঘরের মধ্যে হয়তো কোনো গ্যাস জাতীয় কোনো জিনিস বা কোনো দাহ্য বস্তু থেকে কোনো গ্যাস জাতীয় জিনিস
উৎপন্ন হতে পারে এবং তার ফলেই তারা হয়তো অচেতন আকাশ, দেখো আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে আবাসনে থাকতো যে শ্রমিকরা, এই দুই শ্রমিকই ওইখানে থাকতো নাকি আরো অন্যরাও থাকতো, অন্য কেউ থাকতো এখানে? না দেখো, স্থানীয় শ্রমিকরা যেটা জানাচ্ছে, প্রতিবেশী শ্রমিকরা যেটা জানাচ্ছে যে এখানে ওই রুমের মধ্যে এই দুজন শ্রমিকই ছিল এবং তার আশেপাশে যে রুমগুলো রয়েছে তার মধ্যে অন্যান্য শ্রমিকরাও থাকতেন। এবং আজকে সকালে কিন্তু ওদের গ্রামের বাড়ির এক আত্মীয়, সে আজকে সকালে গিয়ে যখন তাদের উঠতে না দেখে, তাদেরকে বাইরে বেরোতে না দেখে, তখন সে গিয়ে প্রথমে ডাকাডাকি করে এবং কোনো সাড়া না পাওয়াতে পুলিশে খবর দেওয়া হয়, কাকসা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পাশাপাশি যারা ওই যে শ্রমিক আবাসন, সেই আবাসনের যারা অন্যান্য শ্রমিক রয়েছে তারাও সেখানে জমায়েত শুরু করে এবং গোটা ঘটনায় যখন দরজা ভাঙা হয়, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা গেছে যে দুজন অচেতন অবস্থায় পড়ে রয়েছে, এমনটা ওই যে গ্রামের প্রতিবেশী তিনি এমনটা জানিয়েছেন সংবাদ। এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে গোটা ঘটনায় কিভাবে মৃত্যু হয়েছে তার তদন্ত ইতিমধ্যেই কাকসা থানার পুলিশ শুরু করেছে। পাশাপাশি যে দুজন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে তাদেরকে দুর্গাপুর মহকুমা যে হাসপাতাল, সেই হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যাবে, এমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। সুপর্ণা। আকাশ, আরো একটি বিষয় জানতে চাইবো, যে দুজন শ্রমিক মারা গিয়েছে তাদের কি একে অন্যের সঙ্গে কোনো সম্পর্ক ছিল? তারা কি আত্মীয় নাকি দুজনই অন্য অন্য জায়গা থেকে এসে এখানে থাকতেন বলে জানা যাচ্ছে? দেখো, এই যে নিজেকে আত্মীয় বলে যিনি পরিচয় দিচ্ছেন, মৃত দুই শ্রমিকের আরেক সহকর্মী তথা গ্রামের আত্মীয় বলে যিনি পরিচয় দিচ্ছেন, তিনি যেমনটা জানাচ্ছেন যে এই দুজন ভিন রাজ্যের বাসিন্দা এবং তারা এখানে এসেছিলেন কাজ করতে এবং তারা একই গ্রামের বাসিন্দা, এটা তিনি জানিয়েছেন। এবং যিনি সংবাদ মাধ্যমকে এই প্রতিক্রিয়া দিয়েছেন তিনিও ওই গ্রামেরই বাসিন্দা। তারা এখানে কর্মসূত্রে এসেছিলেন এবং ওই যে শ্রমিক আবাসন, কারখানার বন্ধ কারখানার সেই শ্রমিক আবাসনেই তারা থাকতো বলে আমরা জানতে পারছি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বন্ধ কারখানার শ্রমিক আবাসন থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয় এবং তাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় দুর্গাপুরের কাকসার বামুনারা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানা চত্বরে। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে এবং ময়না তদন্তের পরেই কিন্তু আসল মৃত্যুর কারণ জানা যাবে, কিভাবে মৃত্যু হয়েছে তাদের, সেই বিষয়টা তদন্ত শুরু করেছে পুলিশ। दो आदमी गए थे गाँव, वो अकेले रूम में सोते थे, तो भैया बोले कि उसी रूम में जाकर सो जाइए आप, हम लोग दो आदमी इधर सोएंगे, दो आदमी उधर सोएंगे। अकेले सोने से आदमी थोड़ा एथू होता है, जाकर उसमें हम सो रहे थे। सुबह में गए, लाइटिंग वाइटिंग करके आए हम। लाइटिंग वाइटिंग करने के बाद अगर जगाएं तो जगह नहीं, 2 बार फ़ोन भी किए मोबाइल पे भैया के। एक साथ दोनों? हाँ, एक साथ दोनों आदमी सोए हुए, दोनों आदमी खत्म। এবার নজর রাখবো পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরে বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজের পরিস্থিতি। শনিবার সন্ধ্যায় আরও এক জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয় স্যালাইন কাণ্ডে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়। সাসপেনশনের প্রতিবাদে রাত 10টা নাগাদ অবস্থান বিক্ষোভ করার সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছে, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করব। তার আগে আবারও জানিয়ে রাখি, জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ এবং শনিবার সন্ধ্যায় আরও এক জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বলেই জানা গিয়েছে। স্যালাইন কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে এবার উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ। আরও এক জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এই বিষয় নিয়ে জানবো, আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে প্রতিনিধি শুভ। যে বিষয়টা জানতে চাইবো, এই যে স্যালাইন কাণ্ড নিয়ে গত বেশ কয়েকদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি, তারপরে জানা গেল যে আরও এক জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে। এই বিষয়ে ঠিক কি তথ্য রয়েছে?
দেখো, কয়েকদিন ধরে রাজ্য শুধু জেলা কেন, রাজ্যতে যে বিষয়টি নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তা হলো মেদিনীপুর মেডিকেল কলেজে সেলাইন কাণ্ড, এবং সেই সেলাইন কাণ্ডে এক প্রসূতি মায়ের মৃত্যু এবং তার পরবর্তীকালে একদম সদ্যজাত শিশুর মৃত্যু, এবং একই সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাকি আরো 4 জন প্রসূতি। 6 জন প্রসূতি মা ভর্তি হয়েছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসব যন্ত্রণা নিয়ে, এবং তারপরেই যে অভিযোগ ওঠে রোগীর বাড়ির পক্ষ থেকে যে সেলাইন তাদের উপর প্রয়োগ করা হয়েছিল সেই সেলাইন ছিল ভেজাল সেলাইন এবং তা অনেকগুলি ছিল মেয়াদ উত্তীর্ণ। এই কাণ্ডের পর রীতিমতো নড়ে চড়ে বসে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে খোদ মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানান যে এই গোটা বিষয়ে তিনি 12 জন যে ডাক্তারবাবু, তার মধ্যে 6 জন জুনিয়র ডাক্তারবাবু এবং বাকিদেরকে সাসপেনশনে নোটিশ ধরাচ্ছেন, এবং সেই মোতাবেক বাকিদের হাতেও নোটিশ চলে আসে। এবং এই পরিস্থিতির মধ্যে জুনিয়র ডাক্তারবাবুরা সাংবাদিক সম্মেলন করে জানান যে গোটা প্রক্রিয়ার মধ্যে তারা কোনোভাবেই দোষী নন, তারা তাদের নিয়ম মোতাবেক চিকিৎসা করেছিলেন এবং যে অপারেশন থিয়েটার সেখানেও নিয়ম মোতাবেকই তারা অপারেশন করেছেন। সমস্যাটা হয়েছে যে সেলাইন রোগীদের প্রয়োগ করা হয়েছিল সেই সেলাইনে সমস্যা রয়েছে। এই সেলাইন সংক্রান্ত কোনো কঠোর পদক্ষেপ না নিয়ে জুনিয়র ডাক্তারবাবু, যারা জুনিয়র ডাক্তার আছেন তাদের উপর খাড়ার ঘা ছোলানো হলো। অর্থাৎ তারা যেটা জানাতে চাইছেন যে পুরো সিস্টেমের বলি হতে হচ্ছে জুনিয়র ডাক্তারদেরকে। এই তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে এই পরিস্থিতিতে রাজ্য মহিলা কমিশনের একজন প্রতিনিধি অর্চনা মজুমদার তিনি আসেন পরিস্থিতি পর্যবেক্ষণে, এবং তিনি এসে তার প্রাথমিক প্রতিক্রিয়া দেন যে এই কাণ্ডেতে জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার সরাসরি তিনি দোষী বুঝতে পারছেন না, তবে যে সমস্যাটা রয়েছে সেটা সেলাইনের ক্ষেত্রেই রয়েছে। কেন স্বাস্থ্য দপ্তর সেলাইনের ব্যাপারটি একেবারে উপেক্ষা করে ডাক্তারবাবুদেরকে উপর শাস্তি চাপিয়ে দেওয়ার জন্য তোড়জোড় করছে, এই বিষয়টি তার বোধগম্য হচ্ছে না। এবং তিনি আরো অভিযোগ করেন তার যে কাজ তিনি যে পর্যবেক্ষণ করতে এসেছেন সেক্ষেত্রে তিনি সহযোগিতা পাননি, এবং পরবর্তীকালে যেখানে তার রিপোর্ট দেওয়ার প্রয়োজন তিনি সেই রিপোর্ট জমা দেবেন। এই ঘটনা চলাকালীনই আরো একজন জুনিয়র ডাক্তারবাবুর হাতে ধরিয়ে দেওয়া হয় সাসপেনশনের নোটিশ, এবং একইভাবে যখন তদন্তকারী অফিসাররা আছেন তারাও জানান যে এই প্রক্রিয়াতে তারা জুনিয়র ডাক্তারবাবু এবং সিনিয়র ডাক্তারবাবুদের তারা দোষী হিসেবে মনে করছেন। এর প্রতিবাদ জানিয়ে জুনিয়র ডাক্তাররা গত শনিবার সাংবাদিক সম্মেলন করে জানান যে তারা কর্মবিরতির পথে হাঁটছেন, কিন্তু যত সময় গড়ায় পরিস্থিতি বেশ কিছুটা জটিল হয়ে দাঁড়ায়। দ্বিধা বিভক্ত হয়ে পড়েন জুনিয়র ডাক্তারবাবুদের দুটি অংশ, একদল পূর্ণ কর্মবিরতির পথে সওয়াল করেন এবং অন্য দল আংশিক কর্মবিরতির পথে সওয়াল করেন। এই কারণে অনেকটাই বিলম্বিত হয় তাদের বিক্ষোভ কর্মসূচি। তবে রবিবার সকাল থেকে দেখা গেল তারা কর্মবিরতির পথে হাঁটছেন, তবে যে সংখ্যক জুনিয়র ওই কর্মবিরতির পথে হেঁটেছেন তা সম্পূর্ণ অংশের থেকে খুবই নগণ্য একটি অংশ। জুনিয়র ডাক্তারদের বাকি অংশরা বলছেন যে আমরা রোগী পরিষেবার ক্ষেত্রে কোন রকম ব্যাঘাত সৃষ্টি করতে চাই না, তাই আমরা সম্পূর্ণভাবে কর্মবিরতির পথে হাঁটছি না। সুপর্ণা, একেবারে দেখো, তোমার থেকে আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে তাদের প্রথমে এই স্যালাইন কাণ্ডে প্রথমে 12 জনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তারপরে আরো একজনকে করা হয়েছে, মোট 13 জনকে সাসপেন্ড করা হয়েছে, সেক্ষেত্রে তারা মূলত ঠিক কি বক্তব্য রাখছে, কোন কিসের ভিত্তিতে তারা মূলত এই আন্দোলন করছে বা বিক্ষোভ করছে বা কর্মবিরতির ডাক দিচ্ছে, কিসের ভিত্তিতে? এই যে ঘটনা ঘটেছে স্যালাইন কাণ্ডে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে কি তাদের কোথাও কোনো গাফিলতি ছিল না? দেখো সুপর্ণা, তারা যখন জুনিয়র ডাক্তারবাবুরা যেটা বারেবার সাংবাদিক সম্মেলনের সামনে হোক বা অন ক্যামেরা যেটা বলছেন যে প্রতিনিয়ত যে বিধি নিষেধ মেনে তাদেরকে কাজকর্ম করতে হয় তারা সমস্ত বিধি নিষেধ মেনেই কাজকর্ম করেছেন। অর্থাৎ অতি তাদের যে তাদের বিরুদ্ধে অভিযোগ যখন আনা হয়েছে সেখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছিল যে দীর্ঘ অপারেশন চলাকালে হতে পারে, কিন্তু জুনিয়র ডাক্তাররা বলছেন যে নিয়ে যাওয়ার আগের মুহূর্ত থেকে যদিও এইটি নিয়ম নয়, এই নিয়ম হচ্ছে সময় অপারেশনের বেঁধে রোগীকে নিয়ে যাওয়া
হয় সেখান থেকে কাউন্ট করা হয় সময়। এই ধরনের একাধিক তারা যুক্তি খাড়া করেছেন, যাতে তারা দেখাতে চাইছেন যে এই প্রক্রিয়ার মধ্যে তারা কোনোভাবেই দোষী নন। দোষ যদি হয়ে থাকে সেটা হচ্ছে যে এখানে সেলাইন সাপ্লাই হয়েছে এবং যেভাবে সেলাইন প্রয়োগ করা হয়েছে এবং সম্পূর্ণ পুরো পদ্ধতিবিদ তারা বলি হয়েছেন, এমনটাই তাদের অভিমত। তবে এর প্রতিবাদ জানাতে গিয়ে তারা প্রথমে পূর্ণ কর্মবিরতির কথা বললেও পরবর্তীকালে দেখা যায় তারা আংশিক কর্মবিরতির পথে হেঁটেছে এবং সম্পূর্ণ জুনিয়র ডাক্তারদের অংশ নন, জুনিয়র ডাক্তারদের একাংশ মাত্র এই অবস্থান বিক্ষোভে সামিল হচ্ছেন। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজের পরিস্থিতি। শনিবার সন্ধ্যায় আরো একজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়। এর আগে 12 জনকে সাসপেন্ড করা হয়েছিল, এবার আরো একজনকে করা হয়েছে এবং সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 13-তে। সাসপেনশনের প্রতিবাদে রাত 10টা নাগাদ অবস্থান বিক্ষোভ করার সিদ্ধান্ত নেয় জুনিয়র ডাক্তারেরা। তবে আংশিক সমস্ত জুনিয়র ডাক্তাররা এই বিক্ষোভে অংশ না নিলেও আংশিক জুনিয়র ডাক্তাররা এই বিক্ষোভে অংশ নেয়। তবে 10টা নাগাদ অবস্থান বিক্ষোভ করার সিদ্ধান্ত নেয় তারা এবং কর্মবিরতিরও ডাক দেন তারা। কলেজের জুনিয়র রেসিডেন্টদের পক্ষ থেকে এটা জানাচ্ছি যে আজ আমাদের সহযোদ্ধা তথা কোপিজিটিদের বিরুদ্ধে যে সাসপেনশন অর্ডার এসেছে তা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। আমরা পিজিটিরা ইউনিভার্সিটি তথা ইনস্টিটিউশনের আন্ডারে কাজ করি, সেখানে প্রপারলি এনএমসির নর্ম মেনে সিনিয়র ডক্টরদের তত্ত্বাবধানে সব কাজ করা সত্ত্বেও কেন পিজিটিদের এগেইনস্টে সাসপেনশন অর্ডার আসতে পারে কোনো রকম প্রপার প্রি প্রসিডিংস ছাড়া এবং কোনো রকম তদন্ত ছাড়া এবং গিলটি প্রুফ না হওয়া সত্ত্বেও শুধু সাসপেনশন নয়, সংবাদ মাধ্যমে এফআইআর, কালপেবল হোমিসাইড এসব চার্জেও নথিভুক্ত করার কথা বলা হয়েছে। সেকশন আইপিসি 149 অনুযায়ী যে ভিকারিয়াস লায়াবিলিটির কথা আমরা জানি, তাতে কোনোভাবেই পিজিটি ট্রেনি ডক্টরদের এভাবে বিরুদ্ধাচরণ করা যায় না। শুধু তাই নয়, সমস্ত সিনিয়র ডাক্তার এবং জনসাধারণ জানেন যে পেরিফেরি মেডিকেল কলেজগুলোয় কিভাবে পিজিটিসরা 24/7 পড়ে থেকে পরিষেবা দেয়। তৎসত্ত্বেও তাদের এভাবে সংবাদ মাধ্যমে যেভাবে ডিফেমেশন করা হচ্ছে, তাতে তাদের মানসিক স্বাস্থ্য ঠিক কতটা বিঘ্ন হতে পারে। মেদিনীপুর মেডিকেলে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ এবং স্যালাইন কাণ্ড নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। এবং যেমনটা জানা গেছে, এর আগে 12 জন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছিল এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শনিবার আবারও একজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হলো। নতুন করে সাসপেনশনের প্রতিবাদে রাত 10টা নাগাদ অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নেয় জুনিয়র ডাক্তাররা। দেখুন বিশেষ প্রতিবেদন। স্যালাইন কাণ্ডের জেরে আগেই হাসপাতালের জুনিয়র সিনিয়র নির্বিশেষে মোট 12 জন চিকিৎসককে সাসপেন্ড করেছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। এরপর শনিবার সন্ধ্যায় আরও এক জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়। তালিকায় মোট 13 জনের মধ্যে রয়েছেন 7 জন জুনিয়র ডাক্তার। এসব নিয়ে ক্ষোভ উগড়ে দেন জুনিয়র ডাক্তারেরা। আংশিক কর্মবিরতির পর শনিবার তারা ঘেরাও করেন হাসপাতালের সুপার, অধ্যক্ষ এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। এরপরে তারা অবস্থান বিক্ষোভ করার সিদ্ধান্ত নেন। শনিবার রাত 10টা নাগাদ জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন এবং এফআইআর প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন তারা। মেডিকেল কলেজের জুনিয়র রেসিডেন্টদের পক্ষ থেকে এটা জানাচ্ছি যে আজ আমাদের সহযোদ্ধা তথা কোপিজিটিদের বিরুদ্ধে যে সাসপেনশন অর্ডার এসেছে তা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। আমরা পিজিটিরা ইউনিভার্সিটি তথা ইনস্টিটিউশনের আন্ডারে কাজ করি, সেখানে প্রপারলি এনএমসির নর্ম মেনে সিনিয়র ডক্টরদের তত্ত্বাবধানে সব কাজ করা সত্ত্বেও কেন পিজিটিদের এগেইনস্টে সাসপেনশন অর্ডার আসতে পারে কোনো রকম প্রপার প্রি প্রসিডিংস ছাড়া এবং কোনো রকম তদন্ত ছাড়া এবং গিলটি প্রুফ না হওয়া সত্ত্বেও শুধু সাসপেনশন নয়, সংবাদ মাধ্যমে এফআইআর, কালপেবল হোমিসাইড এসব চার্জেও নথিভুক্ত করার কথা বলা হয়েছে। সেকশন আইপিসি 149 অনুযায়ী যে ভিকারিয়াস লায়াবিলিটির কথা আমরা জানি, তাতে কোনোভাবেই পিজিটি ট্রেনি ডক্টরদের এভাবে বিরুদ্ধাচরণ করা যায় না। শুধু তাই নয়, সমস্ত সিনিয়র ডাক্তার এবং জনসাধারণ জানেন যে পেরিফেরি মেডিকেল কলেজগুলোয় কিভাবে পিজিটিসরা 24/7 পড়ে থেকে পরিষেবা দেয়। তৎসত্ত্বেও তাদের এভাবে সংবাদ মাধ্যমে যেভাবে ডিফেমেশন করা হচ্ছে, তাতে তাদের মানসিক স্বাস্থ্য ঠিক কতটা বিঘ্ন হতে পারে সে সম্বন্ধে সম্যক ধারণা আশা করি আমাদের সকলেরই আছে। আমরা এই বিরুদ্ধাচরণ করতে লিগ্যাল ব্যাটেলে নামছি এবং এনএমসি, ডিএমই, ডিএইচএস, গ্রিভেন্স সেল এই সমস্ত জায়গায় মেইল করেছি। আমাদের যে ভিকটিম 7 ডক্টরসদের কথা আপনারা জানেন, এতদিন আমরা সংবাদ মাধ্যমে 6 জন ডাক্তারের কথা জানতাম এবং আজকে উইদাউট এনি প্রায়ার ইনফরমেশন আরেকজনকেও সেই একই নোটিশ ধরানো হয়েছে। এই 7 ডক্টরস তারা প্রত্যেকে এবং আমরা বাকি সকলে মিলে মেইল করেছি এবং আমাদের কলেজ থেকে অ্যাসিওর করা হয়েছে যে ইনস্টিটিউশন থেকেও তাদের পক্ষ থেকে
লেটার লিখে সেই সমস্ত লেটার ফরওয়ার্ড করা হচ্ছে এবং এই লেটারগুলোতে আমরা দেখতে পাচ্ছি এবং যে সাসপেনশন অর্ডার এসেছে তাতে আমরা দেখেছি যে 16 তারিখ এই লেটারগুলো সই করা হয়েছিল এবং এই লেটারগুলো আজ দুপুরে ফরওয়ার্ড করা হয়েছে। তাই প্রশাসনের কাছে আজ আমাদের অনুরোধ থাকবে যে জুনিয়র ডক্টরদের সাসপেনশন সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহার করার জন্য। এর প্রতিবাদে আমরা সমস্ত জুনিয়র ডক্টরসরা অবস্থান বিক্ষোভ জারি রেখেছি এবং প্রয়োজনে আমরা আরো বৃহত্তর প্রতিবাদের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বাকি সমস্ত কলেজের আরডিএ এবং সিনিয়র ডক্টরদের আমরা আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য ডকুমেন্টস তারা তো সাসপেন্ডেড থাকলে তারা তো কোনো রকম কাজে যোগ দিতে পারেন না। তারা আজকে থেকে আর আমরা এখন অবস্থান বিক্ষোভের দিকে আছি যেহেতু, তাই আমরা তাদের প্রতিবাদে আমরাও কাজ জারি রাখি। তার মানে আপনারা কর্মবিরতি জারি রাখছি। বিক্ষোভ শুরুর আগে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন উইথড্র করতে হবে, এই দাবিকে সামনে রেখে দীর্ঘদিন প্রিন্সিপালের অফিস ঘেরাও করে রাখে জুনিয়র ডাক্তাররা। এতেই চাপ বাড়ে কর্তৃপক্ষের। এরপর জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য আধিকারিকরা। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পরে বা সাসপেন্ড হওয়া 7 জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার করার আবেদন জানিয়ে এডিজি, সিআইডি এবং স্বাস্থ্য ভবনে চিঠি দিচ্ছেন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী। তেমনটাই জানিয়েছেন সিএমওএইচ। মেদিনীপুর মেডিকেল কলেজের সন্তানের জন্ম দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন 5 প্রসূতি। অভিযোগ নিষিদ্ধ স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তারা। পরে এক প্রসূতির মৃত্যু হয়। মেদিনীপুর মেডিকেল কলেজে অসুস্থ হয়ে পড়া প্রসূতিদের একজনের সন্তানও প্রাণ হারায়। এই ঘটনায় বৃহস্পতিবার চিকিৎসকদের কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। তিনি সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার পরিসংখ্যানও তুলে ধরে জানান, চিকিৎসা ব্যবস্থার উন্নতির পরেও এই প্রসূতি এবং শিশুকে বাঁচানো যায়নি, কারণ চিকিৎসকরা তাদের কর্তব্য পালন করেননি। এরপর কর্মবিরতির পথে হাঁটার সিদ্ধান্ত নেন মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তারেরা। প্রথমে তারা ঠিক করেছিলেন পূর্ণ কর্মবিরতি যাবেন, পরে আংশিক কর্মবিরতির পথে হাঁটেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। শনিবার থেকে শুরু হয়েছে তাদের আংশিক কর্মবিরতি। শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।